নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে। মোহনবাগান কালকে ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চলেছে চেন্নাই এফসির বিরুদ্ধে। সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করব, প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব, এবং তারই সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল আজকে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 1-0 গোলে। একটা দারুণ ওপেন ম্যাচ হলো, একটা নাটকীয় ম্যাচ হলো, এবং এই মরশুমের এখনো পর্যন্ত সব থেকে সেরা ফুটবলটা হয়তো ইস্ট বেঙ্গল এই ম্যাচেই খেললো, এবং তার জন্যই ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল এর প্রথম জয়টাও 8 নম্বর ম্যাচে এসে পেল। ফুল ক্রেডিট টু অস্কার ব্রুজন, এই লোকটা টিমটাকে চেঞ্জ করে দিয়েছে। ইস্ট বেঙ্গলের জন্য মেন প্রবলেমটা কার্লেস কোয়াদ্রাতে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে, এবং ইস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি আজকে মোহনবাগানেরও একটা বড় লাভ করে দিয়েছে। এবং সব থেকে বড় কথা, আলাদিন আজরের মতো একটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল আটকে রাখতে পেরেছে, যে কিন্তু একদম হট ফর্মে ছিল। তো ফুল ক্রেডিট অস্কার ব্রুজনকে, যেভাবে আর কি টিমটাকে সাজিয়েছিল। মহেশ এবং তার সঙ্গে নন্দকুমার, দুটো ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না, সেখানে লেফট উইংয়ে আসে কিন্তু পিভি বিষ্ণু, এবং রাইট উইংয়ে খেলছিল হচ্ছে জিকসন। রাইট উইং বলার থেকে রাইট মিডফিল্ড বলা ভালো। তবে ভাই, পিভি বিষ্ণু আজকে যে খেলাটা খেলেছে, এরপর যদি কোচ তাকে স্টার্ট না দেয় সেটা খুব খারাপ হবে। যারা আমার ইস্টবেঙ্গলের আগের ভিডিওগুলো, যখন কার্লেস কোয়াদ্রাতের আন্ডারে ইস্টবেঙ্গল বারবার হারছিল, সেই সময় আমি বারবারই আলোচনা করেছিলাম যে নন্দকুমার সেরকম বিশাল কিছু করছে না মাঠের মধ্যে। নন্দার জায়গায় পিভি বিষ্ণুকে সুযোগ দেওয়া যেতে পারে, সুযোগ দেওয়া উচিত। আজকে পিভি বিষ্ণু সুযোগ পেল, এবং অ্যাকচুয়ালি নন্দকুমারের যা ইনভলভমেন্ট থাকে ম্যাচের মধ্যে, তার থেকে অনেক বেশি ইনভলভমেন্ট দেখালো। একাধিক পেনাল্টি কিন্তু পিভি বিষ্ণু একা পাওয়াতে পারতো, যেখানে বেকে ওরাম কিন্তু 2 থেকে 3 বার পিভি বিষ্ণুকে বক্সের মধ্যে ফাউল করে, 2বার রেফারি ইগনোর করে যায়, একবার বক্সের বাইরে ফাউল দেয়, যেখানে একটা ফাইট হয়, যেখানে কিন্তু প্রথমবার হলুদ কার্ড দেখে বেমাম্মের, বেমাম্মের আবার ফাউল করে পিভি বিষ্ণুকে, যেখান থেকে সেকেন্ডই হলো রেড কার্ড হয়ে যায়, যেটাও ইস্ট বেঙ্গলকে সুবিধা দিয়েছে বাকি ম্যাচটা খেলার জন্য। নর্থ ইস্ট 10 জন হয়ে গেছিল, যদিও ম্যাচের শেষ দিকে গিয়ে কিন্তু লালচুংনুঙ্গা একটা হলুদ কার্ডে থাকার পরও আবার একটা ব্রেন ফেড মোমেন্ট, আবারও সে হলুদ কার্ড নিয়ে লাল কার্ড দেখে। এটা কিন্তু লালচুংনুঙ্গার প্রবলেম, তার প্রবলেম আছে, মাথা ঠান্ডা রাখতে পারে না, সঠিক ডিসিশন মেক করতে পারে না। এই রেড কার্ডগুলো দেখার কোনো অর্থই হয় না। এবং আজকে অনেক বেটার ফুটবল কিন্তু লালচুংনুঙ্গা খেলেছে, রেড কার্ডটা না দেখলে পারফেক্ট ম্যাচ যেত তার জন্য। বাট তারই সঙ্গে কথা বলতে হবে আনোয়ার আলীর, মানে ব্রিলিয়ান্ট অ্যাজ এ সেন্টার ব্যাক আনোয়ার আলী ব্রিলিয়ান্ট, সৌভিক মিডফিল্ডে অসাধারণ, এবং তার সঙ্গে তো অবভিয়াসলি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মাদি তালাল, এবং তার সঙ্গে দিমিত্রি ডিয়ামেন্টাকোস, যেই কম্বিনেশনে প্রথম গোলটাও এলো, দুজনে ব্রিলিয়ান্ট খেলেছে। দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে তার পুরনো ছন্দে লাগছে। ম্যাচের প্রথম থেকে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল ভীষণ ওপেন ফুটবল খেলতে শুরু করে, 1 মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারতো। পিভি বিষ্ণুর শট কিন্তু সেভ করে গুরমিত, দেন তারপরে মনে পড়বে মাদি তালালের একটা ব্রিলিয়ান্ট ফ্রিকিক, যেটা একদম পারফেক্ট সেভ করেছিল, ওটা গোল হয়ে যেতে পারতো। দেন উল্টো দিকে আবার প্রফসুকন গিল একবার কেটে গেছিল, ফাঁকা গোলে গোল করতে পারেনি পার্থিব। এবং তার সঙ্গে দেখো, আলাদিন আজারের কথা বললে, আলাদিন আজারও প্রচুর সুযোগ পেয়েছে, বাট আজকে 3টা আলাদিন আজারের ছিল না। ইস্টবেঙ্গল ভালো আটকেছে, আর যখন আলাদিন সুযোগ পেয়েছে, কখনো আর কি পোস্টের কিছুটা বাইরে দিয়ে বেরিয়ে গেছে, কখনো আলাদিনের হেড গিয়ে ক্রস বারে লেগেছে, তবে লাস্ট অব্দি আলাদিন গোল করতে পারেনি। এবং পরের দিকে কিন্তু আলাদিন কিছুটা ফ্রাস্ট্রেটেডও হয়ে গেছিল, যেটা হয়তো লাস্ট অব্দি ইস্টবেঙ্গলকে অনেকটা বেশি হেল্প করেছে। এবং মোহাম্মদ আলী বেমাম্মের ছিটকে যাওয়াটা কিন্তু মোহনবাগানের জন্য হেল্পফুল হবে, কারণ পরের ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট আর কি মোহনবাগানের সঙ্গেই খেলতে চলেছে। বাকি তো অবভিয়াসলি আমরা একটা ব্রিলিয়ান্ট গোলও দেখি দিমিত্রিওস ডিয়ামেন্টাকোসের তরফ থেকে, যেখানে কিন্তু মাদি তালাল বলটা ক্রিয়েট করে তার ক্রস থেকে কিন্তু ফার পোস্টে গিয়ে হেডারে কিন্তু গোল করে দিমিত্রিওস ডিয়ামেন্টাকোস, যেটাই লাস্ট অব্দি একমাত্র গোল ছিল, যেই গোলের সুবাদেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জিতল। ওভারঅল কিন্তু গোটা ম্যাচ জুড়ে ইস্টবেঙ্গল ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। নর্থ ইস্ট অনেকবার ওপেন করে ফেলেছিল, বাট লাস্ট অব্দি ইস্টবেঙ্গলের ডিফেন্স স্ট্রং ছিল। যদিও ইস্টবেঙ্গলের কোনো উন্নতি হলো না, লাস্ট পজিশনেই রইল, বাট প্রথম জয়টা এলো, এবং লাস্ট দুটো ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 4 পয়েন্ট পেয়েছে, টানা হারের ডবল হ্যাট্রিক করার পর কিন্তু আইএসএলে। তো সেখানে ইস্টবেঙ্গল আস্তে আস্তে ট্র্যাকে ফিরে গেছে, সেটাই আমরা বলতে পারি। তবে প্রত্যেক ম্যাচে রেড কার্ড, পরপর দুটো ম্যাচে 3টে রেড কার্ড, এগুলো হয়তো আরেকটু সামলে খেললে বেটার হতো। বাট ঠিক আছে, ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল আমরা আজকে দেখেছি, এবং ডিজার্ভিংলি ইস্টবেঙ্গল জিতেছে। এবং নর্থ ইস্ট কিন্তু এমন একটা দল, যারা আজকের ম্যাচটা জিতলে তারাও কিন্তু লিগ শিল্ডের জন্য চ্যালেঞ্জ করতো মোহনবাগান ব্যাঙ্গালোর এফসিকে। তবে নর্থ ইস্ট কিন্তু এই ম্যাচটা হেরে কিছুটা পিছিয়ে রইল, এবং ভালো ফর্মেও ছিল নর্থ ইস্ট। তাদেরকে হারানোর জন্য ইস্টবেঙ্গলকে অবশ্যই বলতে হবে ওয়েল প্লেড ইস্টবেঙ্গল, ওয়েল ডান অস্কার ব্রুজন। তো বন্ধুরা, এরপর আমরা কথা বলবো হচ্ছে মোহনবাগান বনাম চেন্নাই এফসি ম্যাচ নিয়ে। মোহনবাগানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচটা কিন্তু কালকে মানে 30 নভেম্বর সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানেরই হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে। তো চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচটা জিতে কিন্তু মোহনবাগানের সামনে আবার লিগ টেবিলে 1 নম্বরে যাবার সুযোগ আছে। তো মোহনবাগান লিগ টেবিলে 1 নম্বরে ছিল, এবং মোহামেডান কিন্তু অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর এফসিকে হারিয়ে দেবার মতো জায়গায় চলে গেছিল, বাট একটা নাটকীয় জয় কিন্তু ব্যাঙ্গালোর এফসি মোহামেডানের এগেনস্টে তুলে নেয়।
এবং সেই জয়ের নায়ক কিন্তু হয়ে থাকলো এই বয়সে এসেও সুনীল ছেত্রী। তবে যাই হোক, সেখানে কিন্তু ব্যাঙ্গালোর এফসি 1 নম্বরে চলে গিয়েছে। মোহনবাগানকে আবার 1 নম্বরে যেতে হলে কিন্তু চেন্নাইকে হারাতে হবে। চেন্নাইকে হারালে কিন্তু মোহনবাগান আবার 1 নম্বর জায়গাটাতে চলে যাবে। চেন্নাইয়ের পারফরমেন্সের কথা বললে এই সিজনটা এখন অব্দি চেন্নাইয়ের জন্য হট অ্যান্ড কোল্ড এই টাইপের গেছে। 9টা ম্যাচের মধ্যে চেন্নাই 3টে জিতেছে, 3টে ড্র করেছে, 3টে হেরেছে, মানে সব সমান সমান এখন। এবং 9 ম্যাচে কিন্তু চেন্নাই 12 পয়েন্টে আছে। এবার চেন্নাইয়ের কথা বললে বেশ কিছু ম্যাচে কিন্তু চেন্নাইকে খুব ভালো লেগেছে। তবে লাস্ট যে চেন্নাই ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটাই কিন্তু কেরালার কাছে চেন্নাই 3-0 হেরে গেছিল। এবার দেখো, সত্যি বলতে কি আমি সেদিনকে অকশন নিয়ে বিজি ছিলাম, খেলা একদমই দেখিনি। তো সেখানে চেন্নাই কিরকম খেলেছে, কোথায় প্রবলেম হয়েছে আমি কিছুই জানি না। তবে দেখলাম সেদিন কিন্তু কনর সিল্ড অ্যাভেলেবেল ছিল না। এবং যতখানি আমি এই মরশুম চেন্নাইয়ের খেলা দেখেছি, সেখানে কিন্তু পুরো চেন্নাই টিমটাকে ওই একটা প্লেয়ার খেলায়। কনর সিল্ড চেন্নাইয়ের জন্য এই মরশুম এখনো পর্যন্ত বেস্ট প্লেয়ার এবং লিগেরও অন্যতম সেরা প্লেয়ার। মানে কনর সিল্ড যেরকম পারফরমেন্স এই মরশুম দিয়েছে। তবে কনর সিল্ড মোহনবাগানের এগেনস্টে অ্যাভেলেবেল থাকতেও পারে, এবং যদি কনর সিল্ড অ্যাভেলেবেল থাকে তাকে আটকানোটাই কিন্তু মোহনবাগানের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে, এবং হয়তো আপুইয়ার ওপর সেই দায়িত্বটা থাকতে চলেছে। তো কনর সিল্ড কিন্তু চেন্নাইয়ের অবভিয়াসলি সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার। বাকি চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের কথা বললে, শিল্ড না খেললে লুকাস ব্র্যাম্বিলা খেলবে, তার মধ্যেও কোয়ালিটি আছে। বাকি ইরফান ইয়াদওয়াদ অনেকটা ওয়ার্কলোড নিয়ে খেলে, ফারুক চৌধুরী ভালো ফর্মে আছে। তার সঙ্গে কিন্তু অবভিয়াসলি ড্যানিয়েল চিমাচুকো অথবা উইলমার জর্ডন গিলের মতো একজন বড় চেহারা স্ট্রাইকার কিন্তু খেলবে। এবং নর্মালি কিন্তু আমরা দেখে থাকছি রিসেন্ট কিছু ম্যাচে যে অপোনেন্টের স্ট্রাইকাররা মেনলি টম আলড্রেডের দিকটা টার্গেট করছে, এবং টম আলড্রেড কিন্তু অপোনেন্ট স্ট্রাইকারদের রিসেন্ট কিছু ম্যাচে খুব ভালো সামলেছে। লাস্ট 5টা ম্যাচে 4টে ক্লিন সিট, 1টা গোল কনসিড হয়েছে লাস্ট 5টা ম্যাচে, সেটাও তাও মানে ইন্ডিভিজুয়াল মিস্টেক থেকে, ওপেন প্লে থেকে নয়। সেখানে কিন্তু মোহনবাগান ডিফেন্স লাস্ট 5টা ম্যাচে ব্রিলিয়ান্ট। টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ যখন একসাথে খেলছে, তো এবার হতে পারে কিন্তু আলবার্তো রড্রিগেজের সঙ্গে উইলমা জর্ডন গিল বা চিমাচুকুদের ভালো লড়াই হতে পারে। ইরফান ইয়াদওয়াদের সঙ্গে কিন্তু লড়াই হতে পারে টম আলড্রেডের। এটা কিন্তু ভালো কিন্তু লড়াই আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি। বাট মোহনবাগান ডিফেন্স যেরকম পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্স ধরে রাখতে পারলে কিন্তু অবভিয়াসলি সেটা মোহনবাগানের জন্যই ভালো হতে চলেছে। বাকি কিন্তু চেন্নাইয়ের ডিফেন্সের কথা বললে, সেখানে এলসিনো হয়তো তাদের ডিফেন্সের সামনে অ্যাজ এ স্ক্রিন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার রায়ান এডওয়ার্ডসও ভালো ডিফেন্ডার। বাট তারপরও চেন্নাইয়ের ডিফেন্স আগের দিন 3টে গোল খেয়েছে, তো সেখানে গোল করার সুযোগ তো মোহনবাগানের সামনেও আসবে। মোহনবাগানের প্লেয়ারদের কথা বললে, সেখানে কিন্তু ডিফেন্ডার দুজন, মেনলি দুজন সেন্টার ব্যাক টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ, তাদের উপর বড় দায়িত্ব থাকবে। আপুইয়ার উপর বড় দায়িত্ব থাকবে, এবং গ্রেগ স্টুয়ার্ট সে হয়তো ফিরছে, মানে স্টার্টিং 11-এ হয়তো ফিরছে, ম্যাচ টেস্ট স্কোয়াডে তো থাকবেই, কারণ গ্রেগ স্টুয়ার্ট পুরোপুরি ফিট হয়ে গিয়েছে। এবং সেই জায়গাতে মোহনবাগানের প্লেইং 11 কি হতে পারে, 2-3টে প্লেয়ারের চোট নিয়ে সমস্যা ছিল। একটা অনুরোধ থাপা, যে আগের দিন কিছুক্ষণ খেলেছে, এই ম্যাচে প্রথম থেকে স্টার্ট করবে। তো মিডফিল্ডে আমরা থাপা আপুইয়া সেই জুটিটাই দেখতে পেতে চলেছি। আর একটা প্লেয়ার আশিস রায়, সেও মোটামুটি ফিট হয়ে গিয়েছে। তো রাইট ব্যাকে আশিস রায় ফিরতে পারে, যদিও আগের দিন কিন্তু দীপেন্দু যথেষ্ট ভালো খেলেছে, এবং দীপেন্দুর সঙ্গেও যদি মোহনবাগান কোচ চায়, আমি অবাক হব না, ভালো মুভ হতে পারে সেটা। তবে নম্বর 10 রোলে কে, দিমিত্রি পেত্রাতোস আগের দিন বেশ ভালো খেলেছে, তো তার সঙ্গে কি কোচ যাবে? বাট আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্ট, তার ওভারঅল যে ইম্প্যাক্ট মোহনবাগানের খেলায় আছে, গ্রেগ স্টুয়ার্ট মাঠে থাকলে যত ওপেনিংস তৈরি করে, সেটা ভাই আলাদাই। তো গ্রেগ স্টুয়ার্ট ফুল ফিট হয়ে থাকলে স্টুয়ার্টকে দিয়ে স্টার্ট করাও, দরকার হলে কিন্তু শেষ কিছু ম্যাচে ম্যাকলারেনকে অতটা পাওয়া যায়নি, ম্যাকলারেনের জায়গায় অ্যাজ এ নম্বর 9 দিমিত্রি পেত্রাতোসকে স্টার্ট করানো যেতে পারে। তবে যেহেতু ম্যাকলারেন প্রপার নম্বর 9, সে যে এবিলিটিটা দেয় যখন গ্রেগ স্টুয়ার্ট খেলে, অপোনেন্ট ডিফেন্ডারদের টেনে রাখে, স্টুয়ার্ট ম্যাকলারেন কম্বিনেশনটা খুব ভালো চলেছে, সেখানে মেবি ম্যাকলারেন স্টুয়ার্ট সেই কম্বিনেশনের সঙ্গেই আপফ্রন্টে যেতে পারে, দিমিত্রিকে হয়তো বেঞ্চেই রাখতে পারে। সেটাই হয়তো আদর্শ চয়েস হবে, যদি প্রথম 45 মিনিট ম্যাকলারেন সেই ফর্মে না থাকে। সেকেন্ড হাফে কিন্তু দিমিত্রিকে অ্যাজ এ নম্বর 9 কিন্তু আনার পরিকল্পনাও করা যেতে পারে। দেখা যাক সেখানে কোচের কি ভাবনা থাকে। নর্মালি আমার মনে হচ্ছে মোহনবাগানের প্লেইং 11 কিন্তু এই ম্যাচে এরকম হতে পারে: 4 ডিফেন্সি মোহনবাগান যাবে, গোলে ভিশাল কায়েত, 2জন সেন্টার ব্যাক টম আলড্রেড, তার সঙ্গে আলবার্তো রড্রিগেজ, লেফট ব্যাক সুভাশিস বোস, রাইট ব্যাক মেবি দীপেন্দু বিশ্বাস, দেন 2জন সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়া, তার সঙ্গে অনুরোধ থাপা, নম্বর 10 গ্রেগ স্টুয়ার্ট, রাইট উইং দিয়ে মনভীর সিং, লেফট উইং দিয়ে লিস্টন কোলাসুই স্টার্ট করবে, এবং অ্যাজ এ নম্বর 9 মেবি ম্যাকলারেন অথবা কিন্তু দিমি পেত্রাতোসও স্টার্ট করতে পারে। ইভেন যদি কোচ মনে করে যে একটুখানি গ্রেগ স্টুয়ার্টকে একদম শুরু থেকে নামাবো না, কিছুটা চোট কাটিয়ে ফিরছে, মেবি সেখানে নম্বর 10-এ দিমিত্রিকেও স্টার্ট করাতে পারে। বাট যদি স্টুয়ার্ট পুরোপুরি ফিট থাকে, আমার মতে তাকে শুরু থেকে খেলাও, কারণ স্টুয়ার্ট যে ইম্প্যাক্ট রাখে, যেভাবে মিডফিল্ড দাপিয়ে খেলে, সেটা আর কি দিমিত্রি করতে পারবে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাকলারেনকেও হয়তো গেমের মধ্যে স্টুয়ার্ট অনেক বেশি ইনভলভ করতে পারবে। তো সেখানে অবভিয়াসলি আমি তো স্টুয়ার্টের সঙ্গেই যাবো, কোচও হয়তো যাবে, দেখা যাক সেটা কালকে আমরা যখন স্টার্টিং 11 দেখতে পাবো তখনই বলতে পারবো। তো সেখানে মোহনবাগানের প্লেইং 11 এরকম হতে চলেছে, এবং গুরুত্বপূর্ণ ম্যাচ
ঘরের মাঠে এই টাইপের ম্যাচগুলো জেতা জরুরি। আগের বার বোধহয় এই ফিক্সচারটা ঘরের মাঠে মোহনবাগান হেরে গেছিল, তো সেখানে মোহনবাগান কিন্তু এবারে জিততে চাইবে। গ্রেগ স্টুয়ার্ট, তার সঙ্গে তোমার অবভিয়াসলি দুজন সেন্টার ব্যাক আপুইয়া, এবং তার সঙ্গে মোহনবাগানের দুজন উইঙ্গার মনভীর সিং এবং সম্ভবত লিস্টন স্টার্ট করবে। তাদের দুজনের উপর কিন্তু এই ম্যাচে বড় ভূমিকা থাকতে চলেছে, তারা কিন্তু এই ম্যাচের কি প্লেয়ার্স হয়ে উঠতে পারে। তো তোমরা জানিও তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেকটেশন, স্কোর লাইন কি হতে পারে বলে মনে হয়, মেন কি প্লেয়ার মোহনবাগানের জন্য কারা হতে পারে, বা মোহনবাগান কি ম্যাচটা জিততে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।